ভার্সিটি জুড়ে সাজ রব, চারদিকে হরেক রকম মানুষের ছোটাছুটি চলছে। কারো আজ খুশির দিন, তো কারো দুঃখের। কেউ প্রবেশ করবে তাদের স্বপ্নের প্রতিষ্ঠানে, তো কেউ সসম্মানে বেরিয়ে যাবে। নবীনবরণ অনুষ্ঠান এবং বিদায় অনুষ্ঠান দুটো একসাথে সংঘটিত হবে ভার্সিটিতে। খুব সকালেই ভার্সিটিতে পৌঁছে গেছে নীলা। তার কাঁধে আজ বড় বড় কাজের দায়িত্ব আছে। স্টেজে উপস্থাপনা করা থেকে শুরু করে প্রতিটি অতিথিকে আপ্যায়ন করার প্রধান দায়িত্বে আছে সে। তাছাড়া ছাত্রছাত্রীদের নেত্রী সে, মানে ক্যাপ্টেন। একজন ক্যাপ্টেনের দায়িত্ব তো আর কম না। তাকে সাহায্য করার জন্য প্রতিবারের ন্যায় এইবারও মুক্তাদির তার পাশে আছে। যদিও মুক্তাদির বিদায় আজ, তবুও তাকে এসব দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই অনুষ্ঠানগুলোতে সাবেক ছাত্রছাত্রী সহ বিভিন্ন অতিথিরা আসেন। এইবারেও আসছে। অনুষ্ঠান এখনও শুরু হয়নি। লোকজন আসা যাওয়া করছে। অনেক মেয়েরা আজ শাড়ি পরে এসেছে, যাদেরকে নীলা এক শব্দে আবর্জনা উপাধি দিয়ে দিয়েছে। কিন্তু কেন, তা সে নিজেও জানে না। তার এসব পছন্দ না বলে কি অন্যদের পছন্দ হতে পারে না? অদ্ভুত। মানুষের যাতায়াতের রাস্তায় কার্পেটের উপর বসে সিগারেটের ধোঁয়া ওড়াতে বিপুল ব্যস্ত কয়েক সংখ্যক ছেলেপেলে। বেয়াদবের ন্যায় খিলখিল শব্দ করে হাসছে তারা। সেই হাসির শব্দ গা জ্বালানোর মতো। তাদের দৃষ্টি অতি নিকৃষ্ট। দূরের মেয়েদেরও সারা শরীর তীক্ষ্ণভাবে পর্যটন করে দিতে পারে তারা। কেউ এখান দিয়ে হেঁটে যেতে নিয়েও ভয়ে আটসাট হয়। খুবই ভয়ঙ্কর ছেলেপেলে এরা, খুবই। একদম বিশৃঙ্খলা করবেন না। চুপচাপ অনুষ্ঠানে থাকতে ইচ্ছুক হলে থাকুন, নয়তো বেরিয়ে যান। নীলার কড়া কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করা মাত্রই সবগুলো ছেলে একসঙ্গে নীলার দিকে তাকায়, যারা এতক্ষণ গোল হয়ে মাটিতে বসে সিগারেট টানছিল আর হইহুল্লোড় করছিল, তাও আবার সবার হাঁটাহাঁটি করার জায়গায়। নীলার গভীর মুখশ্রী দেখে একটা ছেলে উঠে দাঁড়ায় ঝটপট। তার দেখা দেখি বাকিরাও দাঁড়িয়ে পড়ে। এতে বোঝা যায় এই ছেলেই মূলত পুরো দলের প্রধান। ছেলেটা ভদ্রভাবে হাসে, এসব নম্র স্বরে বলে, আরে ম্যাডাম যে, কতদিন পরে দেখা আপনার সাথে। ভালো আছেন? নীলা জোরপূর্বক হেসে জবাবে বলে, যা শুরু করেছেন আপনি নেতা সাহেব, ভালো থাকার উপায় আছে নাকি? রবিন মির্জা শুদ্ধভাবে হাসল, যেন সে খুবই ভদ্র একটি পুরুষ। এমন হাসি হেসেই তো নিজের আবর্জনার মতো নোংরা স্বভাবগুলো আড়াল করে এই পুরুষ। নীলা আর দাঁড়ায় না, চলে আসার উদ্যোগে পা বাড়ায়। তখনই সেখানে উপস্থিত অন্য একটি ছেলে নীলার সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বাধা দেয় তাকে। নীলা ভ্রু কুঁচকে তাকায়। ছেলেটা নীলার পা থেকে মাথা অবধি খুব বিশ্রীভাবে চোখ বুলিয়ে অদ্ভুত গলায় বলে ওঠে, তুমি এত সুন্দরী কেন? নীলা মুখের ভঙ্গিমা স্বাভাবিক করে এবং নিজের হাতের দিকে তাকিয়ে বলে, হাতটা খুব ছটপট করছে কারো গালের চড় মারার জন্য। ছেলেটার মুখটা কঠিন হয় মুহূর্তে। নীলার সাহস কত বড়, তাকে থাপ্পড় দিতে চায়। রাগে ছেলেটা চেঁচিয়ে উঠল, কুত্তার বাচ্চা, তো জিপ টেনে ছেড়ে নেব আমি। মুখ সামলে কথা শেষ করতে পারল কই? তার আগে নীলা ছেলেটার গালে পরপর থাপ্পড় মারা শুরু করে দেয়। তার কোনো থামাথামি নেই। সে একের পর এক চড়ই দিয়েই যাচ্ছে। কি শক্তপোক্ত সে হাতের চড়। আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে আছে দৃশ্যটা। রবিন মির্জা আগে থেকেই জানে নীলা রাগী, অত্যন্ত সাহসী। তবে এতটা সাংঘাতিক তা তো সে জানত না। ছেলেটার সবটা বুঝে উঠতে সময় নিতে হয়। কিছুক্ষণের মধ্যেই সে সবটা বুঝতে পারে এবং উদ্বেগ নেয় নীলার গায়ে হাত তোলার জন্য। তবে তার আগেই নীলা এত জোরে ছেলেটার পেটে লাথি দিয়ে বসে যে ছেলেটা ছিটকে পড়ে নিচে। গোল গোল চোখে আশেপাশের মানুষ এই দৃশ্য দেখছে। রবিন মির্জা হতবাক। তার দলের প্রত্যেকটা ছিলে বিস্মিত। মেয়েদের গায়ে এত শক্তি থাকে? নীলা ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, হাউ ড্যার ইউ! সাহস হয় কি করে আমাকে গালি দেওয়ার? যেখানে আমার সাথে গলা উঁচু করে কথা বলা বারণ, সেখানে গালি? আর তুই সম্বোধন করলে কিভাবে তুই? অ্যান্সার মি। শেষের বাক্যে নীলা চেঁচিয়ে ওঠে। সবগুলো মানুষ মুহূর্তেই কেঁপে উঠল। মেয়ের কি তেজ! সবাই বিস্মিত হচ্ছে বারংবার। নীলা আবার টেরে যায় ছেলেটার দিকে। তবে তখনই একজোড়া বলিষ্ঠ হাত নীলার বাহু আঁকড়ে ধরে শান্তকণ্ঠে বলে ওঠে, অনেক হয়েছে ম্যা, এবার থামো। এবার নীলা ভরকে যায়। চিরপরিচিত কণ্ঠস্বর কানে বেজেছে। সচকিত নীলা দুই বাহু ঝাঁকিয়ে লোকটার হাত সরিয়ে দেয় নিজ বাহু হতে এবং লোকটার মুখপনে যায় সে। লোকটার মুখপনে তাকাতেই নাকের পাটা ফুলে ওঠে নীলার। রাগ তিরতিরিয়ে বেড়ে যায় কয়েক গুণ। সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে লোকটার মুখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। অতঃপর বিনা বাক্যে প্রস্থান হয়। লোকটা নীলার গমনপথ দেখে আলতো হাসল। সেই লোকের পাশে দাঁড়িয়ে থাকা একজন রবিন মির্জাদের শোধায়, কি জন্য ও এত রেগেছিল? রবিন মির্জা নম্রস্বরে জবাব দেয়, তেমন কিছু না, বর্ণ মেয়েটার সাথে মিসবিহেভ করেছে, দ্যাটস ওয়াই মেয়েটা মেরেছে। এই যা! সবাই হো হো করে হেসে উঠল। সবাই বলাবলি করতে লাগল,
একটা মেয়ে শক্তির সাথে পারে না, ও আবার কেমন ছেলে লোক। নীলাকে যে লোকটা থামিয়েছে সে শুধু বাঁকা হাসে প্রত্যেকের কথায়, অতঃপর চলে যায় সেই স্থান ত্যাগ করে। ঘড়ির কাঁটায় 10:17 মানুষের হট্টগোল বেড়েছে। সবাই চেয়ারে বসে তাকিয়ে আছে স্টেজের দিকে। স্টেজে মাইকের সামনে দাঁড়িয়ে আছে নীলা, তার পাশে দাঁড়িয়ে আছে মুক্তাদি। স্টেজের নিচে সামনের কাতারে বসে আছে সকল শিক্ষক ও প্রধান অতিথিরা, তারপর পেছনে সকল ছাত্রছাত্রী। নবীনদের হাতে ফুল তুলে দেওয়ার কাজ করছে তৃতীয় আর চতুর্থ বর্ষে ছাত্রছাত্রীরা। আপাতত নীলার মুক্তাদি এসবই দেখছে, তারপর বক্তৃতা শুরু করবে। নীলা এসবে প্রচণ্ড বিরক্ত, বেশি কথা খরচা করতে সে পছন্দ করে না। তবুও কেন যে তাকে দিয়ে প্রিন্সিপালে সব করায় সে জানে না, বুঝে পায় না। আজ জায়েদ শেখও প্রধান অতিথি হয়ে এখানে এসেছে। তাছাড়া এমপি সাহেব আসাদ মির্জাও উপস্থিত, আসাদ মির্জার রবিন মির্জার চাচা। নীলা বিরক্তে বর্গীয় শব্দ তুলল, অতঃপর নিষ্পৃহ কণ্ঠে মুক্তাদিকে বলল, মুক্তাদি ভাইয়া, আমি চলে যাই, তুমি অনুষ্ঠান শুরু করো, পরে না হয় আমি আসব। মুক্তাদি চোখ পাকিয়ে বলে, মার খাবে আমার হাতে। নীলা আর চোখে খানিকক্ষণ তাকিয়ে থাকে মুক্তাদির দিকে। তাকে মারার কথা বলে ছেলেটা, এত সাহস! মুক্তাদি হয়তো নীলার মনের কথা খানিক আন্দাজ করতে পারে, তাই তো স্ফীপো হেসে বলে, এইটুকু সাহস আমার আছে, বড় ভাই হই তোমার, এভাবে তাকানোর কিছু নেই। নীলা চোখ সরিয়ে নেয়, সে নিশ্চুপ। নীলা মাইকটাকে শক্ত হাতে ধরে একচিলতে হাসি ফোটায় মুখশ্রীতে। এত মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে তার বুক কাঁপছে না, সংকোচ হচ্ছে না, বরং সে নির্ভয় নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছে। নীলা সবাইকে চোখ বুলিয়ে দেখে নেয় এক, অতপর মিষ্টি স্বরে বলতে লাগে, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী ভাই ও বোন ও উপস্থিত সবাইকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই আমার নবীন ভাই বোনদের অভিনন্দন জানাই এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। এটা শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি এমন একটি স্থান যেখানে আপনারা কেবল জ্ঞান অর্জন করবেন না, পাশাপাশি নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করবেন। এই প্রতিষ্ঠানে আপনারা শুধুমাত্র একাডেমিক শিক্ষাই নয়, বরং নৈতিক মূল্যবোধ, সহনশীলতা এবং মানবিকতার শিক্ষা লাভ করবেন। আমরা বিশ্বাস করি যে শিক্ষা শুধুমাত্র একটি সনদ অর্জনের মাধ্যম নয়, বরং এটি এমন একটি শক্তি যা আমাদের সমাজে পরিবর্তন আনতে পারে। আমি আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। আপনাদের এই শিক্ষা জীবন হোক জ্ঞান, সততা ও নৈতিকতার এক অমূল্য ভাণ্ডার। ধন্যবাদ। একঝাঁক হাতের তালির শব্দে পরিবেশটা মনোমুগ্ধকর হয়ে ওঠে মুহূর্তেই। নীলাও মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নীলার দিকে। বক্তৃতা যাতে ভুল না হয় তাই আলাদা কাগজে লিখে রেখেছিল সে। তবে নীলা তা নেয়নি, বরং নিজের থেকে কি সুন্দর করে গুছিয়ে বলে ফেলল সবটা। নীলার অধৈর্যগল আগের চেয়েও প্রসারিত হয়েছে। নীলা আবার বলা ধরে, আমার সিনিয়র ভাইবোনদের নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তাদের যা বলবো তাই কম হয়ে যাবে। একদম প্রথম বর্ষ থেকে দেখে আসছি আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া আর আপুরা কতটা যত্নবান, কর্তব্যরত। শুরু থেকে এই অবধি সর্বদা তারা আমাদের বিভিন্ন সহায়তা করে আসছে, এবং কি এই যে আজ তাদের বিদায়ের দিনেও তারা আমাদের সহায়তা করে যাচ্ছে। এই ভার্সিটিতে একটা জিনিস আমার খুবই প্রিয়, এখানে র্যাগিং, মারামারি হয় না কখনোই। যা হয় তা এসবের চেয়েও ভয়ঙ্কর, তবে তা অবশ্যই শিক্ষার্থীরা করে না। সে যাই হোক, আমাদের ভার্সিটির সবচেয়ে উন্নততম ব্যাচ ছিল এইটা। তারা সিনিয়র ছিল বলেই হয়তো আমরা র্যাগিং আর বুলিংয়ের শিকার হইনি। জানি না ভবিষ্যতে এমন থাকবে কিনা। তাই আমার ছোট ভাই বোনেদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে ভার্সিটির শৃঙ্খলা বজায় রাখবেন সর্বদা, এবং সব সময় ন্যায়ের পক্ষে থাকবেন। অন্যায়ের পক্ষে তো পুলিশও থাকে। নীলা থামল, আবারও হাতের তালির ধুম পড়ে গেল চারদিকে। মুক্তাদির ব্যাচমেটরা চোখের জল মুছছে। নীলা এবার মাইকের সামনে থেকে সরে গেল। সেখানে দাঁড়ালো মুক্তাদি। শিক্ষক, অতিথি আর সাবেক ছাত্রছাত্রীদের বক্তৃতা শেষে নাচ গানের পর্ব শুরু করা হবে। মুক্তাদিও খুব সুন্দরভাবে উপস্থাপনা করল অনেক কিছুই। ভার্সিটি জড়িত নানান স্মৃতি তুলে ধরল সকলের সামনে। নীলার বক্তব্য শেষ হয়, তবে মুক্তাদির বলা শেষের কয়েকটা কথার ভালো লাগে না নীলার। মুক্তাদি স্ক্রিপ্ট দেখে দেখেই বলছিল সবকিছু।
এটা প্রিন্সিপালের বানানো স্ক্রিপ্ট। মুক্তাদি নিজের ব্যক্তিগত বক্তব্য জানানো শেষে আসাদ মির্জাকে স্টেজে আসার জন্য অনুরোধ করেছে। নীলা এই ব্যাপারে নারাজ। এখানে তো সর্বপ্রথম অধ্যক্ষের বক্তৃতা দেওয়ার কথা, তবে কেন নেতা এসে বক্তৃতা দিবে? এটা কি রাজনৈতিক বৈঠক? আশ্চর্য! বিষণ্ণ মুখখানা নিয়ে মুক্তাদির দিকে তাকিয়ে আছে নীলা। তখনও স্টেজের নিচে হাতে তালির শব্দ গমগম করছে। মুক্তাদির মুখে শুদ্ধ হাসি। নীলার মেজাজ বিগড়েছে। সে মুক্তাদির দিকে তীক্ষ্ণ নেত্রে তাকিয়ে একটু এগিয়ে আসে তার দিকে এবং কাটকাট গলায় বলেওছে, পাগল হয়েছে মুক্তাদি ভাইয়া? এই স্ক্রিপ্ট লিখেছে কে? সে কি মাতাল হয়ে স্ক্রিপ্ট লিখতে বসেছিল? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই অবশ্যই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সর্বপ্রথম কথা বলবে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ, তারপর শিক্ষকবৃন্দরা। তবে তাদের উপেক্ষা করে কেন সর্বপ্রথম এমপি সাহেবকে ডাকা হচ্ছে? এটা কি রাজনৈতিক বৈঠক? উনি শিক্ষার্থীদের কি বলবে, তোমরা রাজনীতি করো? আশ্চর্য মানুষ তোমরা! বড় পদে আছে বলে একদম ওনাকেই ডেকে নিলে সর্বপ্রথম? ওনার তো কোনো শিক্ষা যোগ্যতাই নেই। টাকা খাইয়ে এমপি হয়েছে, উনি কি বক্তৃতা দিবে? বোঝাও আমাকে। মাইকের সামনে অবস্থান করায় নীলার প্রত্যেকটা কথা উপস্থিত সবাই শুনতে পেয়েছে একদম স্পষ্ট। সবার মুখ থমথমে, হাসি খুঁজে গেছে প্রত্যেকের। কয়েকজন শিক্ষার্থী মারাত্মক খুশি হয়েছে নীলার কথায়। একদম ঠিক বলেছে নীলা। শিক্ষকগণ সহ অনেকেই হয়তো ভাবছে এই মেয়ে নির্ঘাত পাগল। এমপির বিপক্ষ যারা আছেন তারা সন্তুষ্ট। নীলার সাহসিকতায় মুগ্ধ তারা। আবার আদিলের মতো লোকদের বুক মোচড়ে উঠেছে। নীলা কেন যে সবসময় উগ্র ঝামেলা নিজের কাঁধে বয়ে আনে তা বোধগম্য হয় না আদিলের। এমনিতেই গরমের উত্তাপে শরীর ঘামছিল, এবার নিশ্চিত চিন্তায় সেই ঘামের পরিমাণ বৃদ্ধি পাবে। নিশ্চয়ই এমন কথা শোনার পর আসাদ মির্জা চুপ করে বসে থাকবে না। এখন চাইলেই সে স্টেজে উঠে নীলার গায়ে হাত তুলতে পারে। আদিল নিজের 2 আঙ্গুলের সাহায্যে কপাল চেপে ধরল। স্বাভাবিক করার চেষ্টা করল নিজেকে। সে বিরক্ত, প্রচণ্ড। সহসা এক মেয়েলি মিষ্টি কণ্ঠস্বর আদিলকে শুধায়, কি হয়েছে আদিল আপনার? ঠিক আছেন? আদিল আরও বিরক্ত হয়, তবে প্রকাশ করে না। তাকালোও না তার পাশের মেয়েটার দিকে। মেয়েটা সেই দিনের কল্পনা। আদিল আজ জানতে পারল কল্পনা সাবিল স্যারের মেয়ে। কল্পনার স্বভাব কেমন চিপকানো টাইপ। স্যারের মেয়ে বিধায় বেচারা কিছু বলতেও পারছে না। এদিকে নীলার কথা শুনে রবিন মির্জা খুবই রুষ্ট হয়েছে। ভদ্রতা রক্ষা করার জন্য কিছু বলতে পারল না। অপমানে থমথমে হয়ে আছে আসাদ মির্জার মুখশ্রী। অধ্যক্ষ মতিউর আলম উঠে স্টেজে গেলেন। পরিবেশ স্বাভাবিক করতে হবে। উনি স্টেজে গিয়েই নীলাকে একপাশে দেখে বলে ওঠেন, পাগল হয়েছ আইজা? কি সব বলছ? উনি আমাদের ইউনিভার্সিটির জন্য কি তা তুমি জানো না? উনি কত কত অর্থ দেয় এই ইউনিভার্সিটির জন্য জানো? তাছাড়া সরকারি কাজগুলো উনি সমাধান করে দেন। তো ওনার বক্তব্য দেওয়ার কি কোনো প্রয়োজন নেই? পাগল মেয়ে, কথাবার্তা সাবধানে বলো, ভদ্রতা শেখো। নীলা নির্বিকার কণ্ঠে বলে, আই ডোন্ট নিড স্যার। এইটুকু বলে নীলা স্টেজ থেকে নেমে যায়। আজ সে সব কিছু প্ল্যান করে এসেছে। আজ এই তো শোবে শুরু, আরও অনেক কিছুই আজ লোকে জানবে। নীলা বাঁকা হাসে। এইটুকুতে ঘাবড়ে গেলে হয়? ওহু, একদমই না। উদয় নীলার সারা মুখশ্রী ভালোভাবে পরখ করে বলে, খাওয়া দাওয়া করছো না নীলাঞ্জনা? চোখ মুখের অবস্থা এমন কেন? নীলা উত্তর দেয় না, মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। দেখে মনে হয় অভিমানী মুখ ফিরিয়ে নিল। সহসা উদয় ছো মেরে নীলার বাহু ধরে নেয় এবং হ্যাঁচকা টান দিয়ে নিজের পাশাপাশি দাঁড় করে নীলাকে। নীলা অবাক হয় না একটুও, বরং রেগে গর্জে ওঠে, ছাড়ুন আমায়, যত সব লুচ্চা লাফাঙ্গার লোকজন। উদয় এবারও ক্ষীণ হাসে এবং নরম গলায় বলে, রাগ কম মেয়ে, প্রতিবার এসেই তো দেখে ছেলেপেলে পেটাও। এটা কি কোনো ভদ্রমেয়ের পরিচয়? নীলা কটমট দৃষ্টিতে তাকালো উদয়ের দিকে, যেন এখনই চিবিয়ে খেয়ে নিবে। অতপর সে জোরপূর্বক হেসে বলে, আমি তো ভদ্রমেয়ে নই উদয় ভাই, সবসময়ই বেয়াদব। কথাটুকু শেষ করেই নীলা উদয়ের পায়ে পাড়া দিয়ে ধরে। উদয় হাসতে হাসতে ছেড়ে দেয় নীলাকে। নীলাও আর দাঁড়ানোর প্রয়োজন বোধ করেন না, চলে যায় স্টেজের দিকে। নাচগানের পর্ব শুরু করতে হবে, তারপর আরও কত কিনা করা বাকি আছে। স্টেজে যাওয়ার সময় নীলার আঁখি ঠেকল আদিলের দিকে, যে রক্তিম চক্ষে নীলার দিকে তাকিয়ে আছে। নীলাও গরম চক্ষে তাকালো আদিলের দিকে। এই দৃষ্টি দ্বারা যেন বোঝালো, আপনার পাশে মেয়ে কেন? আদিলের লাল আঁখি নিভে যায়। সে অসহায়ের মতো তাকিয়ে বোঝায়, হয়তো বিপদে পড়েছি চন্দ্রা, রাগ করো না। নীলা দাঁড়ায় না, স্টেজে উঠে যায়।
হালকা গোলাপি রঙের ফ্লেয়ার সিল্ক গাউন পরিহিত নীলাকে আজ প্রচণ্ড মিষ্টি দেখতে লাগছে। আজ নীলার মুখেও তেমন গাম্ভীর্যতা নেই, ঠোঁটের কোণে সর্বদাই লেগে আছে স্বল্প হাসির রেখা। অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে ভার্সিটির স্টুডেন্টরা নৃত্য পরিবেশন করছে, গান গাইছে। নীলা স্টেজের কোণে দাঁড়িয়ে মুক্তাদির সাথে সেই সব দেখছে। অকস্মাৎ মুক্তাদি নীলাকে বলে, রবিন মির্জা আর আসাদ মির্জা তোমাকে যেভাবে দেখছে, আল্লাহ জানে কবে না তোমার ইন্নানিলাহি হওয়ার খবর শুনতে পাই। নীলা কিঞ্চিত হেসে বলল, ২০ নম্বর টার্গেটটা আমাকেই বানাতে চায় ভাইয়া, তাই তো এত আয়োজন, আরও অনেক বাকি, দেখতে থাকো। মুক্তাদি কঠিন কণ্ঠে বলল, একদম না ফারহা, অকালে মরার শখ জাগলো কেন তোর? ছ্যাঁকা খেয়েছিস নাকি? নীলা হো হো করে হেসে ওঠে। মুক্তাদি আকুতি ভরা কণ্ঠে বলল, বোন, আমার দয়া করে ঝামেলা করিস না, তুই ছাড়া এই ভার্সিটিটা শূন্য হয়ে পড়বে। নীলা কথায় পাত্তা দেয় না। নীলাকে নিজের ইচ্ছে থেকে সরানো মুক্তাদির মতো ছেলের দ্বারা সম্ভব না। নীলা প্রসঙ্গ পাল্টে বলে, সাবেক ছাত্রছাত্রীদেরকে দিয়ে নাচ গান করালে কেমন হয় ভাইয়া? মুক্তাদি হেসে বলে, ভালো কথা বললি তো, দাঁড়া, এই পারফরমেন্স শেষে আমাদের বড় ভাই উদয়কে ডাকব। বাই দ্য ওয়ে, ফারা আদিল স্যারকেও তো ডাকা যায়, সাবেক ছাত্র তো উনিও। নীলা নাক ছিটকে বলে, সে ডাকাই যায়, তবে উদয়কে কেন ডাকতে হবে? মুক্তাদি বলল, উনি ভালো গান গায়। নীলা ফোঁস করে শ্বাস ফেলে বলে, পারলে নাচিও, তবুও গান গাইতে বলো না, আমার কানটা ভালো রাখতে চাই। মুক্তাদি হু হু করে হাসে, সাথে তাল মিলিয়ে হাসে নীলাও। আদিলের কপাল চুইয়ে ঘাম ঝরছে, গরমে ঘেমে নে একাকার অবস্থা তার। অকস্মাৎ কপালে কারো আঁচলের ছোঁয়া পড়তেই আদিল ঘাবড়ে যায়। কল্পনা তার শাড়ির আঁচলের মাধ্যমে আদিলের কপালের ঘাম মুছে দিচ্ছে। সঙ্গে সঙ্গে আদিল কল্পনার হাত ঝামটা দিয়ে সরিয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কি করছেন আপনি এসব? পাগল হয়েছেন নাকি? কল্পনা মৃদু হেসে বলল, জি, আমি পাগলই, তবে সেটা শুধু আপনার ক্ষেত্রেই। আদিল মারাত্মক চটে যায়। সে রাগে দাঁতে দাঁত চেপে রাফিকে বলে, রাফি, আমার চেয়ারটাতে দয়া করে তুই বসবি, আমার বিরক্ত লাগছে খুব। কল্পনার মুখটা চুপসে গেল। আদিল জায়গা অদলবদল করে বসে পড়ল। সম্পূর্ণ ঘটনাটা সূক্ষ্ম নেত্রে পরখ করে নেয় উদয় নামক ছেলেটি। স্টেজের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছে উদয় আর কিছু সাবেক ছাত্ররা। তাদের মাঝে রাফিও আছে এবং কি আদিলও আছে। প্রিন্সিপাল ঠেলে ঠুলে আদিলকে স্টেজে পাঠিয়েছে। শিক্ষক তো কি হয়েছে, এই ভার্সিটিতে পড়েই তো এখানকার টিচার হয়েছে সে। নীলার মুক্তাদি ঠোঁট টিপে মিটিমিটি হাসছে। সবাইকে একসাথে ভাসিয়ে দিয়েছে দুটো ব্যক্তি। এবার নাচুক আর বিনোদন নিক সম্পূর্ণ ভার্সিটি। মুক্তাদি আর নীলা একে অপরের হাতে হাত মেলায়। সবাই থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। নাচতে বলবে জানলে কি তারা আর এখানে আসে নাকি? আদিল সহ কয়েকজন স্টেজ ত্যাগ করতে চাইলে নীলা আর মুক্তাদি বাধা দিয়েছে। সবার মুখের অবস্থা দেখে নীলা তো পারলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ছে। গান ভেজে উঠে ছেলেদের নাচ শুরু হয়। নীলার অবাক নেত্র দুটো বৃহত্তম আকার ধারণ করেছে। এরা কি আগে থেকে প্র্যাকটিস করে রেখেছিল নাকি? সবাই একইভাবে নাচছে, কিন্তু কিভাবে? হুম ইয়ারা বিগড়ে হ্যাঁ, দিল আপনা হ্যাঁ শরীফ বড়া। এই দুটো লাইন কোনোমতে শেষ হওয়া মাত্রই নীলা অনুভব করে তার কোমরে কারো স্পর্শ। কেউ তার কোমর আঁকড়ে ধরে নিয়ে যায় সবগুলো ছেলের মধ্যখানে। নীলা বিস্মিত নয়নে দেখছে মানুষটাকে। উদয়! উদয় তাকে ফাঁসিয়ে দিল। সাংঘাতিক ছেলে। মেক সাম নয়েজ ফর দ্য দেসি বয়েজ। 1 2 3 গো। इंग्लिश थुमके दिल की रिदम पे मारे जुमजुम पे देसी बॉयज। सोने मोने बान के चाट्टी दले तान के नाचे जुमजुम के देसी बॉयज। নীলা মস্তক নত করে ললাটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে স্টেজের কোনায়। মুক্তাদি হাসতে হাসতে ফ্লোরে বসে পড়েছে। নীলার একপাশে উদয় আর একপাশে আদিল। নীলারও বেজায় হাসি পায়। মনে হচ্ছে ভিলেন আর নায়কের মাঝখানে নায়িকা দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে ভিলেন কোনটা আর নায়কই বা কোনটা? নীলা আর দাঁড়িয়ে থাকে না, চলে এলো সেখান থেকে। সঙ্গে সঙ্গে মুক্তাদির হাসির মাত্রা আরও বেড়ে গেল। নীলা বিরক্ত হয়ে বলে, রুম নাম্বার 408। বিশাল বড় ফাঁকা কমন কক্ষে দাঁড়িয়ে আছে একজোড়া যুবক যুবতী। বদ্ধ কক্ষটায় সাদা আলো জ্বলছে। বিমুগ্ধ নয়নে একে অপরের দিকে তাকিয়ে শব্দহীন বাণী আদান প্রদান করছে হয়তো দুজনই। যুবতীর চোখের দৃষ্টি আজ রক্তিম, যুবকের দৃষ্টি করুণ। অসহায় কণ্ঠে যুবক বলে,
কেন করো এসব চন্দ্রা? আমাকে চিন্তায় না ফেললে তোমার ভালো লাগে না, তাই না? নীলা নিশ্চুপ। আদিল আলতো করে নীলার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। নীলা কিচ্ছুটি বলে না। আদিল নরম গলায় বলে, এসব রাজনৈতিক ব্যাপার স্যাপারে আপনাকে না জড়ালেও হবে। আপাতত নিজের প্রতি ফোকাস করুন। নীলা এবারও নিশ্চুপ। আদিল দীর্ঘশ্বাস ফেলে। নীলা খুব ক্ষেপে আছে, কিন্তু কেন তা আদিল জানে না। বিন্দুমাত্র অনুমান করার কোনো সুযোগ নেই। আদিল কোনো রকমে মৃদু হাসে। রাগ ভাঙাতে হবে চন্দ্রাবতীর। অতঃপর নীলার দুগালে আলতো করে হাত রেখে মিষ্টি স্বরে বলে, কি সুইট দেখতে লাগছে আপনাকে, জানেন? নীলা রক্তিম চোখে চায় আদিলের মুখশ্রীপণে। আদিল শুষ্ক ঢোক গিলে। আরও খেপিয়ে দিয়েছে হয়তো। নীলা আদিলের হাত দুটো ঝামটা দিয়ে সরিয়ে কটমটে কণ্ঠে বলে, আজ সুন্দর লাগছে, আর প্রত্যেকদিন পেতনি লাগে, তাই তো? আদিল ভ্যাবাচাকা খেয়ে বসে। এমন উত্তর পাবে তা সে আশা করেনি। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে আদিল। অতঃপর মাথার চুলগুলো এলোমেলো করতে করতে মিনমিনে গলায় বলে, না মানে প্রত্যেকদিন পেতনি নায়, আদিল সাহেবের পত্নী লাগে। নীলা চোখ পাকিয়ে তাকায় আদিলের দিকে। আদিল ঠোঁট কামড়ে হাসে। নীলা আদিলকে শক্ত কণ্ঠে বলে, বড় আপুরা আজ ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছে, আপনার ভীষণ কষ্ট হচ্ছে, তাই না? আদিল এবারও হতাশ হয়। বেচারা একজন শিক্ষক। ছাত্রছাত্রীরা তার কাছে এসে কাঁদলে সে কি সান্ত্বনা বাণী শোনাবে না। আদিল করুণ গলায় বলে, আমি যে নিরুপায় চন্দ্রা, ওরা এসেছে আমার কাছে বিদায় চাইতে। কান্নাকাটি করছিল, তাই বলে কি আমি একটু সান্ত্বনা দিতে পারবো না? নীলা শান্ত কণ্ঠে বলে, আশ্চর্য, আমি একবারও মানা করেছি। আদিল হাত মুষ্টিবদ্ধ করে। নির্ঘাত তার মুখোমুখি নীলা দাঁড়ানো। এই স্থানে অন্যত্র নারী থাকলে আদিল ঠাস ঠাস করে কয়েকখানা চড় মেরে বসত। কোনো রকমে রাগটুকু গিলে গিলে নীলার দুহাত আবার নিজ মুঠোয় তুলে নেয় আদিল এবং ছোট্ট করে বলে, আচ্ছা সরি। নীলা সঙ্গে সঙ্গে নাক ছিটকে বলে, এমন ড্রামা করছেন কেন? নাটক একটু বেশি হয়ে যাচ্ছে না? আমার তো এখন সন্দেহ জাগছে আপনি আদৌ ছেলে তো নাকি মেয়ে। আদিল পুনরায় হকচকিয়ে যায়। কিছুক্ষণ থতমত খেয়ে নীলার পোনে তাকেই রয় ছেলেটা। নীলার প্রচণ্ড হাসি পায় আদিলের অবস্থা দেখে, তবে সে হাসে না, একদমই না। এদিকে আদিল মনে মনে ভেবেই যাচ্ছে, যারা জন্য করি চুরি সেই বলে চোর। আদিল সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে। অকস্মাৎ বাঁকা হেসে বলে ওঠে, প্রমাণ দেখাবো চন্দ্রা? মনে হচ্ছে প্রমাণ দেখতে চাইছেন, আসুন দেখাই। নীলার কান গরম হয়ে ওঠে। সে দু কানে হাত দিয়ে কিঞ্চিত চেঁচিয়ে বলে ওঠে, লাগামহীন পুরুষ লোক। আদিল হো হো করে হেসে ওঠে। নীলা শুধু পিটপিট চোখে তাকিয়ে দেখে আদিলকে। মানুষটা দিন দিন হাড় বজ্জাত হচ্ছে। আদিল হাসি থামিয়ে বলে, নেক্সট টাইম লাগাম টেনে রাখব। নীলা আর কথা বাড়ায় না, গটগট পায়ে প্রস্থান হওয়ার উদ্যোগ নেয়। নীলা যেই না পেছনে ফিরেছে, অমনি আদিল খপ করে ধরে নিয়েছে তার একান্ত চন্দ্রাবতীর হাতখানা। নীলা থামে। আদিলের কর্মকাণ্ড আন্দাজ করে নিঃশব্দে হাসে, তবুও কণ্ঠে গাম্ভীর্যতা ধরে রেখে শুধায়, কি চাই? আদিল ঘোর জড়ানো কণ্ঠে কেমন করে যেন বলে ওঠে, তুমিহি না আর কিছু চাওয়ার আছে কি আমার? সত্যি কথা বলতে নাটক সিরিয়ালের বৌমাদের মতন নীলার দেহে কোনো কম্পন হয় না। কয়েক সেকেন্ডের জন্য তার হৃদয় থেমেও রয় না, কিংবা নিঃশ্বাসের মাত্রাও ভারী হয় না। সে একদম বাস্তব জীবনের মতোই স্বাভাবিক আছে। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো রাখত, তবে তার আর আদিলের সম্পর্ক তো রাগারাগির নয়। নীলা সামান্য হাসে, এবারেও পেছন ফিরে তাকায় না। আদিল এখনও নীলার হাত ছাড়েনি, এবং কি নীলার মুখোমুখি হওয়ার পরও ছাড়ে না। নীলা নিজেকে খুবই শান্ত করে এবং নরম গলায় বলে, কেউ দেখে ফেললে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাছাড়া আমার ওই যে প্রচণ্ড কাজ আছে মাস্টারমশাই, এভাবে ধরে রাখলে যাই কেমন করে? আদিল ঠোঁট প্রসারিত করে হেসে বলে, মাঝে মাঝে গিন্নি ভাইবস নিয়ে কথা বলার কারণ কি? নীলা পিটপিট করে তাকিয়ে বলে, ফালতু কথা বলবেন না আদিল, আমি পছন্দ করি না। আদিল ডানে বামে মাথা নেড়ে বলে, ফালতু কথা বলছি না, ভালো কথা বলছি, শো। কথা শেষ করার আগেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। আদিল তাজ্জব বনে দাঁড়িয়ে যায়। এবং কি মানুষটার হাত পা নিমিষেই ঠান্ডা হয়ে যায়, গলায় আটকে যায় শক্তপোক্ত কিছু একটা। নীলা নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে ওষ্ঠ ঠেকিয়েছে আদিলের শার্টের কলারে। সফেদ রঙা শার্টের কলারে রক্তিম অধরের ছাপ স্পষ্ট ফুটে ওঠে।
নীলা সরে আসে আদিল এর কাছ থেকে। আদিল এখনও বিমূঢ় ভঙ্গিতে তাকিয়ে আছে নীলার দিকে। তবে নীলার কোনো প্রতিক্রিয়া নেই। নীলা আচমকাই নিজের বুকের বাপাসটা চেপে ধরে। আদিল নিজের কলারের দিকে তাকায়। নীলা অস্পষ্ট স্বরে বলে, কি পারফিউম ইউজ করেন আপনি? একটুর জন্য মরতে বসেছিলাম। আদিল তাকায় নীলার পনে। নীলা নাবালিকা মেয়ের ন্যায় তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল মৃদু হাসে। নীলার দিকে দুপা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, লাগামহীন পুরুষ লোকের বেলাজ চন্দ্রবতী। আদিল প্রস্থান হয়। নীলা তৎক্ষণাৎ মুখ ঢেকে ফ্লোরে বসে পড়ে। লজ্জারা ঝাঁক বেঁধে ঘিরে ধরে তাকে। নীলারাও এত লাজুক হয়? নীলারাও তবে লজ্জা পায়? প্রেমিকের সান্নিধ্য পেলে নির্লজ্জ প্রেমিকা লজ্জায় অরষ্ট হতে বাধ্য। প্রাক্তন ছাত্ররা সবাইকে মিষ্টি বিতরণ করছে। যদিও আজ তাদের বিদায়ের দিন, তবুও সব কাজের ভার তারাই নিয়েছে। নীলা হেঁটে হেঁটে সবটা দেখছে। সবাইও ঘুরে ঘুরে তাকে দেখছে। ব্যাপারটা বেশ মজার মনে হয় নীলার। একটা ছেলে সামনের সারিতে বসে থাকা একজন পুরুষের হাতে মিষ্টি তুলে দিতেই নীলা বাধা দিয়ে বলে, পিয়াস ভাইয়া, উদয় ভাইকে একদম মিষ্টি দিও না, সে ডায়েটে আছেন। উদয় এবং পিয়াস দুজনেই নীলার দিকে তাকায়। তাদের থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে আছে মেয়েটা। পিয়াস মুক্তাদির ব্যাচমেট। পিয়াস অপ্রসন্ন ভঙ্গিতে বলে, এটা কেমন কথা আইজা? তোমাকে কি বলেছে উনি ডায়েটে আছেন? উদয় হাতের মিষ্টিটা বাক্সে ভরে রেখে মুচকি হেসে বলে, সত্যিই আমি ডায়েটে আছি, ভুলে গিয়েছিলাম। পিয়াস বুঝে নেয় উদয় অপমানিত বোধ করেই মিষ্টিটা রেখে দিয়েছে। তবে আসলেই কি তাই? উদয়ের অপমান বোধ হয়? কি জানি বাবা। পিয়াস অনেকবার জোর করে একটা মিষ্টি নেওয়ার জন্য, তবে উদয় নেয় না, বাধ্য হয়ে প্রস্থান হয় পিয়াস। নীলা এতক্ষণ খুব হেসেছে, মিটিমিটি করে হেসেছে। এবার সে এগিয়ে আসে উদয়ের কাছে, পাশে বসে ছেলেটার। উদয় স্বল্প আওয়াজে বলে, রাগ কমেছে? নীলা উত্তর দেয় না, শুধু বলে, শাস্তিটা কিভাবে দেব আপনায়? প্রাণ নিব নাকি বিয়ে দিব? উদয় ক্ষীণ হেসে বলে, তবে তো প্রাণ নিলেই বেশি খুশি হয়। নীলা কিছু বলে না। হাতে থাকা ছোট্ট বাক্সটা থেকে একটা মিষ্টি বের করে উদয়ের মুখে তুলে দেয় এবং বলে, এমনিতেই সবার কাছে খুব মূল্যহীন হয়ে গেছি, কেউ কিছু বলার প্রয়োজন বোধই করে না। ব্যাপারটা হাস্যকর আমার কাছে। উদয় বিনা বাক্যে মিষ্টিটা খেয়ে নেয়। পিয়াস দূর থেকে তা দেখে ভ্রু কুচকায়, তবে বলে না কিছুই। নীলা উঠতে প্রস্তুত হয়। উদয় আঁকড়ে ধরে নীলার একটা হাত। নীলা চমকায় না, রাগেও না, শুধু ভ্রু যুগল কুচকে চেয়ে রয় উদয়ের দিকে। উদয় এদিকে ওদিকে চাওয়াচাওয়ি করতে করতে বলে, নীলাঞ্জনা আফনান আইজা সহস্র মানুষের কাছে মূল্যহীন হয়ে গেলেও আমার কাছে কখনোই হবে না। নীলা তাচ্ছিল্য করে হাসে এবং বলে, হারে হারে টের পাচ্ছি। এইটুকু বলে নীলা উঠে যায়, চলে যায় অন্য স্থানে। উদয় নীলার গমনপণে তাকিয়ে শুধু হাসে। কল্পনা বেশ কঠিন কণ্ঠে বলে, আপনার গা থেকে ফিমেল পারফিউমের গন্ধ আসছে কেন? আদিল মৃদু হেসে বলে, মেয়ে লোকের সাথে চিপকে থাকলে তো মেয়ে লোকের ঘ্রাণ গা থেকে আসবেই। কল্পনা বেজায় রেগে যায়। অকস্মাৎ তার চোখ আদিলের কলারের দিকে। কল্পনা বোথার জন্য কলারটা স্পর্শ করতেই ভড়কে যায়। লিপস্টিকের দাগ? কল্পনা রাগী গলায় বলে, এসব কি? আদিল বিরক্ত হয়ে বলে, মেয়ে মানুষ হয়ে লিপস্টিক চেনো না? কেমন মেয়ে তুমি? এইটুকু বলে আদিল উঠে যায়। পেছনে রেখে যায় কল্পনার জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া হৃদয়খানা, উদাসীন মুখখানা। কল্পনার চোখের কোণে চকচকে জল নিশ্চিত আদিলের নজরে পড়েনি। খাওয়া দাওয়ার পর্ব চলছে। সবার হাতেই খাবারের প্লেট। তন্ময় চৌধুরীর পাশে দাঁড়িয়ে আছে নীলা। তন্ময় চৌধুরী সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে। এখানে বেশিরভাগ লোকই ব্যবসায়ী, তন্ময় চৌধুরীর বিজনেস পার্টনাররা। তন্ময় চৌধুরী একজন ভদ্রলোকের সামনে নীলাকে দাঁড় করায় এবং বলে, নীলা, এটা তোমার একজন আঙ্কেল। নীলা ভদ্রভাবে হেসে বলে, হাই, আমি নীলাঞ্জন আফনান আইজা। লোকটাও হেসে বলে, আমি জায়েদ মির্জা। নীলা হাসি মুখে তাকিয়ে থাকে লোকটার দিকে। দেখে লোকটা পা থেকে মাথা অবধি দেখে। এদিকে জায়েদ সাহেব তন্ময় চৌধুরীকে বলেন, ও কি হয় আপনার? তন্ময় চৌধুরী মলিন হেসে বলে, মেয়ে, ছোট ভাইয়ের মেয়ে। বিষণ্ণ দেখায় তন্ময় চৌধুরীর মুখশ্রীটা। তা তোয়াক্কা করে না নীলা। সে শেষবারের মতো জায়েদ সাহেবকে বলে,
আঙ্কেল, আমাদের বাড়িতে যাবেন, আমন্ত্রণ রইল, আসছি। অনুষ্ঠান শেষ করার পালা। বেলা তো আর কম হয়নি, এখনও এত অতিথিরা বসে আছে, সাথে শিক্ষার্থীরা তো আছেই। নীলা অনুষ্ঠান শেষ করার জন্য বক্তৃতা দিতে মাইকের সামনে দাঁড়িয়েছে। মুক্তাদি আসেনি, তারা কান্নাকাটি করে ক্লান্ত হয়ে এখন হয়তো একটু বসে বিশ্রাম নিচ্ছে। নীলা গলা ঝেড়ে ডিস্কের ওপর হাত দুটো রাখে, অতপর মুখটা মাইকের সামনে নিয়ে বলা ধরে, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। বিদায় বেলা খুবই দুঃখজনক হলেও সত্য। আমাদের শ্রদ্ধেয় ভাইয়া আপুদের জন্য অশেষ কৃতজ্ঞতা এবং পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল, আর আমাদের নবীনদের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। নীলা থামে, সকলকে ভালোভাবে একবার পরখ করে নিয়ে সে তার আসল বক্তব্যের জন্য প্রস্তুত হয়। নীলা গোপনে তপ্ত শ্বাস ফেলে, বুক ভরে শ্বাস নিয়ে বলে, আজ সকল শিক্ষক, অতিথি এবং শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। গত ৩-৪ মাসে এমনটা হয়নি। আমরা চাইলেই পারতাম গত ৪ মাসের মধ্যে একটা আলোচনা সভা সংগঠন করতে, তবে ইচ্ছে হয়নি। আমার কথা খরচ করতে খুবই বিরক্ত লাগে। যাই হোক, এত কথা বলার পেছনে অবশ্যই কারণ আছে। আমি সেসব কথা শুরু করার আগে নিজের করা কিছু বেয়াদপি স্বীকার করে নিচ্ছি। মহামান্য এমপি সাহেব, আমি প্রচণ্ড স্পষ্টবাদী মেয়ে এবং কথা লুকিয়ে রাখতে পছন্দ করি না। তাই তখন মাথায় যা এসেছে আপনাকে বলেছি। যদিও আমি অনুতপ্ত নই, তবুও ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই শান্ত চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মেয়েটা ক্ষমা চাইল নাকি আরেকটু অপমান করল? তবুও আসাদ মির্জা সন্তুষ্ট হলেন। সে উপর নিচ মাথা নেড়ে ক্রূর হাসে। নীলা তা দেখে। নীলার ঠোঁটজোড়া প্রসারিত হয়। সে বলতে লাগে, এমপি সাহেব, আপনি এই ভার্সিটির জন্য কি তা আমরা সকলেই জানি। আমার মতে আপনি এই ভার্সিটির এমন একটি খুঁটি যা একটু নড়ে চড়ে উঠলে ভার্সিটি গুড়িয়ে পড়বে। তাই তো সবাই আপনাকে এত ভরসা করে। আমি পরনির্ভরশীল নই, তবুও আপনার কাছে এই সব অনুরোধ তুলে ধরছি। আমি আশা রাখি আপনি তার সমাধান অবশ্যই করবেন। নীলা আবার থামে। জনগণ অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোন বাড়ি নীলা বিবৃতি দিল? সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা নীরবতা ভঙ্গ করে আবার বলা ধরে, ভার্সিটিটা আমার। নতুন নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে যারা, তারা আমার ভাইবোন। তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। তাই তাদের পর্যাপ্ত নিরাপত্তা রক্ষায় আমি কিছু অভিযোগ তুলে ধরছি সকলের কাছে, স্পেশালি এমপি আসাদ মির্জার কাছে। গত ৪ মাসে কতজন শিক্ষার্থী মরেছে এই ভার্সিটির? কতজন মরেছে, নাকি খুন হয়েছে জানেন সবাই? হয়তো জানেন না। বলছি, ১৯ জন শিক্ষার্থী খুন হয়েছে এই ভার্সিটির। কিন্তু কেন? কে করেছে এই খুনগুলো? এতদিন চুপ ছিলাম শুধুমাত্র আজকের দিনটার অপেক্ষায়, কেননা অগোচরে কিছু করা আমার পছন্দ না। আমি যা করব তা সবাই দেখবে, শুনবে, বিচার করবে। সুবিচার না পেলে আমি অন্য পদক্ষেপও নিতে পারি। সে যাই হোক, আসল কথায় আসি। কেন এতগুলো শিক্ষার্থী খুন হল? কেনই বা তাদের লাশটা ফেলে রেখে যাওয়া হয় ভার্সিটির গেটের সামনে? আমি প্রশ্ন করছি না, বরং প্রশ্নগুলোর উত্তর দিব আজ, এবং বিচারও চাইব আজই। আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন এবং ন্যায় বিচার দিবেন, এই আশা রাখছি। আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বটি এখানেই শেষ হলো। এর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন